আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে থেকে আমরা হচ্ছে এমএস ওয়ার্ড নিয়ে ক্লাস করব। আমি চেষ্টা করব যে খুব অল্প কয়েকটি ক্লাসের মধ্যে এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যে বিষয়গুলো না জানলেই নয়, হ্যাঁ? সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং ক্লাসগুলো শেষ করার। ঠিক আছে? সো আমি ক্লাস শুরু করার আগে আমি একটা বিষয় বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি যারা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো আসলে কি, হ্যাঁ? এই জিনিসগুলা আসলে কি এটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে? সো আমি যদি একটুখানি ChatGPT তে যাই, ChatGPT তে গিয়ে আমি যদি GPT কে আমি যদি প্রশ্ন করি যে হচ্ছে উম এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট এইগুলা কোন কাজে ব্যবহার করা হয়? ঠিক আছে? এগুলা কোন কাজে ব্যবহার করা হয়? এগুলো কোন কাজে ব্যবহার করা হয়? তো আমি যদি ChatGPT কে প্রশ্ন করি তাহলে দেখুন আমাকে কি রিপ্লাই দেয়। এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাকে একটি রিপ্লাই দিয়েছে যে এমএস ওয়ার্ড আহ এটি একটি টেক্সট প্রক্রিয়াকরণ সফটওয়্যার। এর মাধ্যমে আপনি নথি, চিঠি, প্রতিবেদন এবং অন্যান্য টেক্সট ফাইল তৈরি ও সম্পাদনা করতে পারেন। এতে বিভিন্ন ফন্ট, স্টাইল এবং ফরম্যাটিং অপশন রয়েছে যা নথির উপস্থাপনকে উন্নত করে। অর্থাৎ আপনি মূলত টেক্সট ফাইলগুলো তৈরি করার জন্যে এই এমএস ওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন। তো এই টেক্সট ফাইল তৈরি করার মধ্যে আপনি টেক্সট প্রিন্ট করতে পারবেন, টেক্সটের ফন্ট নিয়ে কাজ করতে পারবেন যে আপনি আ কোন ধরনের হচ্ছে ফন্টে লিখতে চান, কোন স্টাইলে লিখতে চান, ঠিক আছে? বিভিন্ন বর্ডার দিতে পারবেন। তারপরে হচ্ছে যখন এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করব তখন বুঝতে পারবেন মূলত আ টেক্সট বা লেখালেখির কাজের জন্যে আমরা এমএস ওয়ার্ডটা ব্যবহার করি। এবার আসি এমএস এক্সেলে। এমএস এক্সেলটা আসলে কি? এমএস এক্সেল হচ্ছে মূলত এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম যা প্রধানত সংখ্যা ও ডেটা বিশ্লেষণ, ঠিক আছে? সংখ্যা ও ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এর মাধ্যমে আপনি টেবিল তৈরি করতে পারবেন, হিসাব-নিকাশ করতে পারবেন, ডেটার গ্রাফ ও চার্ট তৈরি করতে পারবেন এবং ডেটার উপর বিভিন্ন বিশ্লেষণ চালাতে পারেন। তো এটা মূলত হচ্ছে আপনি আ এমএস এক্সেলটা এইরকম যে আপনি বিভিন্ন হিসাব-নিকাশ করার জন্যে বা বিভিন্ন হিসাবের ডেটা সংরক্ষণ করে রাখার জন্য বা প্রিন্ট করার জন্যে আপনি এই যে এমএস এক্সেল, হ্যাঁ? এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন। আর পাওয়ার পয়েন্ট মূলত হচ্ছে এটা একটি প্রেজেন্টেশন সফটওয়্যার যা স্লাইড তৈরি, ডেক তৈরি করতে আ ব্যবহার করা হয়। এটি সাধারণত ব্যবসায়িক সভা, শিক্ষা এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্যে প্রেজেন্টেশন তৈরি করতে ব্যবহৃত হয়। এটি টেক্সট, চিত্র, অডিও, ভিডিও, ঠিক আছে? অডিও ভিডিও ব্যবহার করে বিভিন্ন স্লাইড তৈরির সুবিধা রয়েছে। অর্থাৎ আপনি প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যে আ বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেখি যে আপনি কোনো একটা বিষয় পেছনে ডিসপ্লে করে আপনি সে বিষয়ের সম্পর্কে আপনি কিছু বক্তব্য দিবেন। সো আপনি যে বিষয়গুলো দেখিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন, ওই যে পেছনে যেটা চলতেছে ওটাই মূলত প্রেজেন্টেশন। সো আমরা এগুলো যারা জানি তারা তো আমরা এগুলোর সম্পর্কে খুব ভালোই ধারণা রাখি। কিন্তু অনেকেই আছি যে আমরা এই ৩ টা আ জানি না। তো তাদের জন্য এতটুকু। তো এবার আমরা সরাসরি চলে আসি কিভাবে আমরা Microsoft Word এ আ কাজ করতে পারি। তো ১ম এ হবে হচ্ছে আমি Microsoft Word কিভাবে ওপেন করব। ঠিক আছে? সো আমরা ২ ভাবে ওপেন করতে পারি। এক হচ্ছে সার্চ বাটন থেকে এবং অন্যটি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে। ঠিক আছে? সো আমি যদি ১ম এ হচ্ছে সার্চ বাটনে যাই, সার্চ বাটনে ক্লিক করার পরে আমি যদি এখানে লিখি যে ওয়ার্ড, সরি, আমি যদি লিখি যে ওয়ার্ড লিখি তাহলে দেখুন এই ওয়ার্ড কিন্তু চলে আসছে। তো মাইক্রোসফট আ উইন্ডোজ যখন আপনি হচ্ছে ল্যাপটপে ইনস্টল করবেন, ওই সময় কিন্তু মাইক্রোসফট ডিফল্ট ভাবে ভিতরে দেওয়া থাকে। তারপরেও যদি আপনার ল্যাপটপে না থাকে তাহলে বা কম্পিউটারে না থাকে তাহলে আপনি কিন্তু আ গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে চাইলে সরাসরি ওপেন করতে পারবো। হ্যাঁ? এই যে ওপেন এ আমি যদি ক্লিক করি তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে এবং অন্য আরেকটি অপশন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি যদি নিউ তে যান,
নিউতে যাওয়ার পরে এখান থেকে আপনি যদি দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখুন ডেস্কটপের উপরে আমার একটি ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এখানে চলে আসছে। সো এখানে আমার নাম চেঞ্জ করতে বলছে। আপনি চাইলে এই নাম রাখতে পারবেন, আবার নাম চেঞ্জ করে দিতে পারবেন। আমি যদি নামটা দিই হচ্ছে আ ফার্স্ট ক্লাস, ঠিক আছে? ফার্স্ট ক্লাস বলে আমি যদি নামটা দিয়ে আমি যদি এই মাউস যেখানে আছে এখানে যদি আমি একটা লেফট বাটন ক্লিক করি, আ ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে ডু ইউ আ ওকে, ঠিক আছে? এই যে আমার দেখুন এখানে আমার চলে আসছে কোথায়? এই যে ফার্স্ট ক্লাস 2 যেহেতু এটা আমার আরেকটা এখানে কোন জায়গায় আ একই নামে আরেকটি ফাইল আছে সেহেতু এখানে হচ্ছে এটি 2 হিসেবে দেখাচ্ছে। যাই হোক, তো আমি চাইলে এখানে আমি ক্লিক করে ডাবল ক্লিক করে আমি ভেতরে প্রবেশ করতে পারি। ঠিক আছে? সো এখানে প্রবেশ করার আগে আমি এইটার আগে আরেকটি পার্ট আছে সেটা আমি একটু দেখে নিতে চাই। তার জন্যে আমি এখান থেকে সার্চ অপশন থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। আমি মূলত এই জিনিসটাই আমি দেখাতে চাচ্ছি। ঠিক আছে? সো হচ্ছে এখানে আপনি ব্ল্যাংক ডকুমেন্ট যে অপশনটা দেখছেন, এই ব্ল্যাংক ডকুমেন্ট অপশনেই আমরা মূলত বেশিরভাগ কাজ করি। আর এই যে জিনিসগুলা আছে এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ডিজাইন। এই ডিজাইনগুলো দিয়েও আপনি কাজ করতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম কাস্টমাইজ করে যদি আপনি কাজ করতে চান তাহলে এই ডিজাইনগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তারপর মোর টেমপ্লেটে গিয়ে আপনি হচ্ছে এই যে ডিজাইনের টেমপ্লেটগুলো এগুলো আরো অনেকগুলো টেমপ্লেট পাবেন। সো আমি এখন আর ওগুলো দেখাচ্ছি না। ঠিক আছে? তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ব্ল্যাংক ডকুমেন্টে। ক্লিক করার পরে দেখুন হচ্ছে আমার সামনে আচ্ছা আমার এটা আগে একটু ঠিক করে নিই। আচ্ছা, দেখুন আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এই যে সাদা পেজটা, ঠিক আছে? এই সাদা পেজকে যদি আপনি কল্পনা করেন যে দোকানে বিক্রি করা যে A4 সাইজের পেজ, সেটাকে যদি আপনি কল্পনা করেন তাহলে হচ্ছে পেজের মাথার অংশ হচ্ছে এইটা এবং পেজের শেষ অংশ হচ্ছে এইটা। অর্থাৎ আপনি আমার যদি মাউসের দিকে লক্ষ্য করেন, আমি যে মাউস নাড়াচ্ছি এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে হচ্ছে এই পেজের মাথা এবং ওইটা হচ্ছে পেজের শেষ। অর্থাৎ মাঝখানের যেই বর্ডারের মাঝখানে যেই জায়গাটা, এই জায়গাতেই মূলত আমাদের লেখালেখি করতে হবে। ঠিক আছে? সো আ এইটা আমরা আ অনেকেই জানি। এখন আমি ১ম এ যে জিনিসটা দেখাবো, আমরা অনেকে ১ম থেকে শুরু করি। ঠিক আছে? কিন্তু আমি শুরু করব হচ্ছে নিচের থেকে। নিচে আমার এখানে ৩ টি বাটন আছে। ঠিক আছে? এই যে ৩ টি অপশন আছে। এটা যদি আমি চাপ দিই রিড মোড, তাহলে আপনি যে জিনিসটা লিখেছেন, সেই জিনিসটা এখানে রিড করার মতো করে পুরো একটি ডিসপ্লেতে আপনার সেই লেখাটা চলে আসবে। ঠিক আছে? লাইক আমি যদি এখানে লিখি যে হচ্ছে উম newspaper is a paper which carries news and views of home and abroad to us. আমি যদি এটা লিখি, লেখার পরে আমার বানানটা ভুল আছে, তাই না? আচ্ছা। আমি যদি এইটা লিখি, তাহলে হচ্ছে দেখতে পাবেন যে এই যে আমি পেজের উপরে জিনিসটা লিখছি, এটা আমি যদি রিড মোড অপশন থেকে দেখি তাহলে হচ্ছে আপনি পুরোপুরি যতগুলো লেখা আপনি লিখবেন, এই ততগুলো লেখা এই রিড মোড অপশন থেকে আপনি একবারে পড়ে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। আর নরমাল মোড হচ্ছে যে প্রিন্ট লেআউট মোড। এই মোডে চাপ দিলে আপনি যেখানে লিখছিলেন সেখানে ফেরত আসবেন। এবং শেষে হচ্ছে একটি আছে ওয়েব লেআউট। আপনি ওয়েবসাইটে মূলত যেভাবে দেখেন এই যে লম্বালম্বিভাবে, এইভাবে হচ্ছে ওয়েবসাইটে যেভাবে দেখেন সেভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? এরপরে যেটি আছে সেটি হচ্ছে জুম বাটন। তো আপনি এখান থেকে চাইলে যদি মনে করেন যে আপনার এই দেখতে অনেক ছোট মনে হচ্ছে, দুঃখিত আ একটু আজান দিচ্ছিল। যাই হোক, তো যেটা বলছিলাম যে হচ্ছে আহ এই যে আপনি সামনে যে পেজটি দেখতে পাচ্ছেন, এটি যদি এই লেখাগুলো আপনার কাছে একটু ছোট, ছোট মনে হয় যে আপনার দেখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তাহলে চাইলে আপনি এখান থেকে আ জুম করে নিতে পারবেন। ঠিক আছে? এই যে আমি যদি একটু জুম করি তাহলে পেজটা আমার একটু বড় হয়ে গেছে। ঠিক আছে? আবার যদি হচ্ছে আমি জুম আউট করি তাহলে হচ্ছে এখান থেকে পেজটা আবার আগের মতো হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা। আমরা এই ৩ টি অপশন দেখলাম। দেখার পরে এবার আমরা চলে যাব হচ্ছে একদম ১ম এ যে আ কোণায় এই যে বাটনটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেভ বাটন।
আপনি যদি এই লেখাটা সেভ করতে চান, তাহলে আপনি এখান থেকে যদি সেভ বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন সেভ করার একটা অপশন চলে আসছে। ঠিক আছে? সো আমি কিন্তু Microsoft Word এর ২০১৯ এর যে ভার্সনটা, সেই ভার্সনটা আমি ইউজ করতেছি। আপনারা যদি হচ্ছে ২০১৮-১৭ এই ভার্সনগুলো যদি ইউজ করেন, তবুও দেখবেন যে এখানে এই যে এই কর্নারটা, এই যে আমি মাউস দিয়ে যেটা দেখাচ্ছি, এই যে কর্নারটা, এই কর্নারটার মধ্যেই কিন্তু এই সেভ বাটনটা থাকবে। ঠিক আছে? আচ্ছা। এখান থেকে চাইলে আমি হচ্ছে আ বিভিন্ন নাম চেঞ্জ করতে পারি। আমি যদি লিখি যে হচ্ছে নিউজ পেপার। আমি যদি নিউজপেপার লিখি, লিখে নামটা চেঞ্জ করে আমি নিচের যে অপশন আছে চুজ এ লোকেশন, এখান থেকে আমি কোথায় সেভ করতে চাচ্ছি, ঠিক আছে? সেইটা আমি দিয়ে সেটা সিলেক্ট করে আমি যদি ওকে বা এই সেভ বাটন যদি আমি ক্লিক করি, তাহলে সেটা কিন্তু সেখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে? আর শর্টকাটের নিয়ম হচ্ছে কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল প্লাস এস চাপ দেন, তাহলে সেম এই জিনিসটা আসবে এবং এখান থেকে আপনি সেভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমি যদি আসি হচ্ছে পরবর্তীটায়, এটি হচ্ছে আনডু বাটন। কথার কথা আমি এখানে লেখার পরে আমি যদি লিখি আ দিস ইজ, তো আমি কথার কথা দেখলাম যে আমি ইজটা ভুল করে লিখে ফেলছি। চাইলে আমি ব্যাক স্পেস এভাবে ট্যাপ করে আমি ইজটা কেটে দিতে পারি। ঠিক আছে? আবার যদি আমি চাই যে হচ্ছে এখান থেকে আনডু বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে ওই ইজটা চলে যাবে। ঠিক আছে? সো এইটা তেমন একটা কাজে দেয় না। হ্যাঁ, যখন বড়, বড় বানান লেখেন একবারে কেটে দিতে চান, তখন হচ্ছে এই জিনিসটা আপনি কাজে লাগাতে পারবেন। এরপরে আমি যে ইসটা লিখেছিলাম, সেই ইসটা ভুল করে আমি কেটে দিয়েছি। তো আমি ওই কাটা জিনিসটা আমি ফেরত আনবো কিভাবে? সেটার জন্য হচ্ছে পাশের এই বাটনটা, এটা হচ্ছে রিডো বাটন। তো এখানে যদি আমি ট্যাপ করি, তাহলে দেখুন ইসটা এখানে চলে আসছে। তার মানে একটা হচ্ছে কেটে দেওয়ার জন্যে, আরেকটা হচ্ছে আনার জন্যে। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমি যদি আসি যে হচ্ছে আ আচ্ছা, এই জিনিসটা শেখানোর আগে আমি আগে এইগুলা শেখাই। ঠিক আছে? এই জিনিসটা একটুখানি অ্যাডভান্সড, সেটা একটু পরে শিখব আমরা। ওকে? আচ্ছা। তো আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে আমি যেই ফন্টে এটা আমার লেখা আছে, সে ফন্টটা হচ্ছে কিলিব্রি বডি। ঠিক আছে? তো আমি যে ফন্টে এই জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে ক্লিবরি বডি। তো আমি চাইলে এইটাকে এইভাবে মাউস দিয়ে সুন্দর করে চেপে ধরে লেফট বাটন চেপে ধরে এইভাবে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে পুরোটা যদি সিলেক্ট করে আমি যদি এখান থেকে এই যে আ তীর চিহ্ন আছে বা এই যে একটা কৌণিক আইকন আছে। আমি যদি এখানে চাপ দিই, চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে আমার এই ফন্টগুলো, ঠিক আছে? বিভিন্ন ফন্টে নিয়ে যাওয়া যাবে। অর্থাৎ আমি লেখার ডিজাইন বা ভঙ্গি আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তো ইউনিভার্সাল ভাবে টাইম নিউ রোমান এই জিনিসটা সব জায়গায় প্রচলিত ইংরেজির জন্যে। আর বাংলায় হচ্ছে সুতন্নি এমজে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে ইংরেজির জন্যে ইউনিভার্সালি সব জায়গায় ব্যবহৃত হয় হচ্ছে এই যে টাইম নিউ রোমান। আর হচ্ছে বাংলা ফন্টের জন্যে বা বাংলাদেশী যে ফন্টগুলো বা বাংলাদেশী কাগজপত্রে যে লেখাগুলো হয়, সেটার ফন্টের নাম হচ্ছে সুতন্নি এমজে। ঠিক আছে? তো এটা যেহেতু ইংরেজি, আমি যখন বাংলা লিখবো তখন সেটা দেখাবো। ঠিক আছে? তো আমি যদি হচ্ছে টাইম নিউ রোমানে ক্লিক করি, তাহলে দেখুন হচ্ছে সেটা ওই ফন্টে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা। এইবার আমি একটি মজার জিনিস দেখাই। একটা শর্টকাট দেখাই। সেটা হচ্ছে, মনে করুন আপনি এই জায়গা থেকে টাইম নিউ রোমানে ভুল করে সিলেক্ট করে ফেলেছেন। কিন্তু আপনাকে ওই আগের ওই ক্লিবরি বডিতে ফেরত যেতে হবে। ঠিক আছে? সো আপনি এখান থেকে আবার ক্লিবরি বডি যদি আপনি আ ট্যাপ করেন তাহলে হবে। আবার চাইলে হচ্ছে আপনি যদি কন্ট্রোল প্লাস জেড চাপ দেন, তাহলে দেখুন আগেরটা চলে আসছে। কন্ট্রোল প্লাস জেড মানে হচ্ছে পূর্ববর্তীতে ফিরে যাওয়া। বা পূর্ববর্তী অপশনে ফিরে যাওয়া। ঠিক আছে? তাহলে আমি আবার কি করি, এটা আবার সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এখান থেকে টাইম নিউ রোমানে আমি ক্লিক করে রাখি। ঠিক আছে? তো এটা আমার একটা ফন্ট আ হিসেবে আছে। এবার এটা তো বুঝলাম যে ফন্টের ডিজাইন। পাশেরটা হচ্ছে ফন্টের সাইজ। কথার কথা, আমি এখানে পুরোটা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেখাটা অনেক ছোট। আমি চাইলে এখান থেকে ফন্টটা বড় করতে পারবো। আবার ছোটও করতে পারবো। ৮ রাখলে এরকম হবে, ৯ রাখলে এরকম হবে, ১০ রাখলে এরকম হবে, ১১ রাখলে এরকম হবে, ১২ রাখলে এরকম হবে। ঠিক আছে? সো আপনি যত ইচ্ছা তত বড় করতে পারবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে নরমালি আ একটা ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা হচ্ছে ১১। আমি চাইলে হচ্ছে আমি এখান থেকে ১৪ রাখলাম। তাহলে দেখুন কিছুটা বড় দেখা যাচ্ছে। ঠিক আছে? এবার কথার কথা ধরুন আমি একটা জিনিস দেখাই। আমি যদি এখান থেকে আসি, এখান থেকে এসে
আমি যদি কথার কথা মাঝখানে আমি লিখি যে হচ্ছে এটা নিউজ পেপারের একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? তো আমি NEWSPAPER আমি যদি নিউজ পেপার এখানে লিখি, লেখার পরে আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কথার কথা আমি এই জিনিসটাকে আরেকটু বড় করে দিলাম যেহেতু এটা হেডলাইন, ঠিক আছে? সো আ মানে বিষয়বস্তু, ঠিক আছে? ওকে, আমি যদি এটাকে নিউজপেপার হিসেবে রাখি, রাখার পরে আমি যদি এটা সিলেক্টেড করে আমি যদি এই যে বি অপশন আছে বোল্ড, আমি যদি বোল্ডে চাপ দিই, তাহলে দেখুন লেখাটা মোটা হয়ে যাবে। অর্থাৎ আমি এই যে মোটা একটা লেখা দিয়ে আমি হেডলাইন বোঝালাম যে আমি কি লিখতে চাচ্ছি এবং কি লিখছি সেগুলা হচ্ছে নিচে আমি দেখাতে পারবো। ঠিক আছে? আপনি চাইলে এই হেডলাইনটা আপনি আ অন্যভাবে দিতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি যদি এটা সিলেক্টেড করে দুঃখিত। আপনি যদি এটা সিলেক্টেড করার পরে আপনি যদি হচ্ছে কন্ট্রোল বি চাপ দেন, তাহলে দেখুন বোল্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এর শর্টকাট। ঠিক আছে? বোল্ড করার পরে আপনি এখান থেকে আন্ডারলাইন করতে পারবেন। এই সরি ইটালিক টাইপের করতে পারবেন। মানে হচ্ছে লেখাটা একটু বাঁকা, বাঁকা করতে পারবেন। অর্থাৎ আমি যদি ইটালিকে ট্যাপ করি তাহলে দেখুন হচ্ছে সরি আমি সিলেক্টেড করে যদি আমি ইটালিতে ট্যাপ করি তাহলে দেখুন হচ্ছে লেখাটা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবেই তারপরে পরেরটা আছে হচ্ছে আন্ডারলাইন। তো আমি যদি আচ্ছা ইটালিতে ট্যাপ করি এটা তো বাঁকা। তো এটার একটা শর্টকাট আছে। আ সেটা হচ্ছে যে কন্ট্রোল প্লাস আই যদি আপনি চাপ দেন তাহলে এটা হচ্ছে বাঁকা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে আমি আন্ডারলাইন যদি করতে চাই নিচে তাহলে আন্ডারলাইন এ ট্যাপ করলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। ঠিক আছে? সো আপনি আ আন্ডারলাইনটা যদি দিতে চান তাহলে এখানে দেখুন মাউস রাখলে এখানে লেখাও আসছে যে কি এর শর্টকাটটা আসলে কি? অর্থাৎ কন্ট্রোল প্লাস ইউ যদি লেখেন তাহলে আন্ডারলাইনটা চলে আসবে। ঠিক আছে? সো আমি কথার কথা আন্ডারলাইনটা না দিই। এটা এইভাবে রাখি। আচ্ছা। এরপরে যেটা আসছে যে কথার কথা ধরুন আপনি এখান থেকে আ গিয়ে আপনি ছোট বড় করতে চাচ্ছেন না। আপনার আসলে অত সংখ্যা খোঁজার সময় নাই। তখন কি করবেন? ছোট বড় করার জন্য আপনি সিলেক্ট করার পরে এইটা যদি আপনি ট্যাপ করেন তাহলে হচ্ছে লেখাটা বড় হবে। ঠিক আছে? এবং পাশের যেটা আছে সেটা হচ্ছে লেখাটা ছোট করবে। আপনি চাইলে এখানে একবারে এই জিনিসটা করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যত ট্যাপ করছি পাশ থেকে দেখুন এই সংখ্যাটা বাড়ছে। ঠিক আছে? এই যে 18 হইছে, এই যে 20 হইছে। এবার আমি যদি এখান থেকে আবার ট্যাপ করি, দেখুন লেখাটা ছোট হচ্ছে। 14, 12 ঠিক আছে? সো আমি হচ্ছে 14 তে রাখলাম। আচ্ছা, তাহলে এই ২ টা আমরা বুঝতে পারছি। এর পরেরটা হচ্ছে এখান থেকে মনে করুন যে আপনি আ সব কয়টা লেখাকে আপনি ছোট হাতে দিতে চাচ্ছেন। ঠিক আছে? এই যে এন এটা ছোট হাতের হবে, আর বাকিগুলো ছোট হাতের নাই, তাই না? আচ্ছা, তাহলে আমি আরেকটু জিনিস লিখি। একটু বড় হাতের দিয়ে This is an apple. ঠিক আছে? One of the best এরপর one of the best fruit. ঠিক আছে? Link the device. কথার কথা আমি যেকোনো ৩ টা সেন্টেন্স লিখলাম। ঠিক আছে? যেকোনো ৩ টা সেন্টেন্স লিখলাম। লেখার পরে আমি পুরোটা সিলেক্ট করার পরে আমি যদি হচ্ছে এখানে আসি যে হচ্ছে আ লোয়ার কেস, ঠিক আছে? আমি যদি এখানে চাপ দিই তাহলে দেখুন যে যেই কয়টা আমার বড় হাতের ছিল সেই কয়টা সব ছোট হাতের হয়ে গেছে। আবার যদি আমি এইভাবে ট্যাপ করে আমি যদি হচ্ছে আ এখানে যাই, যাওয়ার পরে আমি যদি আপার কেস দিই তাহলে সব কয়টা লেখা বড় হাতের অক্ষর হয়ে গেছে। আবার যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি হচ্ছে এবার আ ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ১ম অক্ষর বড় হাতের হবে। এটা যদি ট্যাপ করি তাহলে দেখুন যে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ১ম অক্ষরগুলো বড় হাতের হয়ে গেছে। ঠিক আছে? বা ১ম অ্যালফাবেট গুলো বড় হাতের হয়ে গেছে। এরপরে গিয়ে আমি যদি হচ্ছে এখান থেকে আ টুগল কেস ইউজ করি তাহলে হচ্ছে আ ১ম অক্ষর ছোট হাতের হবে, বাকি সব হচ্ছে বড় হাতের হবে। ঠিক আছে? যেমন ধরুন ১ম অক্ষরগুলো দেখুন সব ছোট হাতের, আর বাকিগুলো সব বড় হাতের। ঠিক আছে? এইবার আমি কথার কথা এই সব জিনিসগুলো উল্টাপাল্টা করে ভুলে আমি করে ফেলছি। ঠিক আছে? তখন আমি এই জিনিসগুলা একদম ১ম অবস্থায় ফেরত নিয়ে যাবো কিভাবে? সেটা হচ্ছে সেন্টেন্স স্কেচ। ঠিক আছে? এখানে যদি চাপ দিই তাহলে দেখুন একদম ১ম এ যেমন ছিল এই যে বড় হাতের এই যে সেন্টেন্সের ১ম বড় হাতের সেভাবে চলে আসছে। ঠিক আছে? আচ্ছা। এরপরে বেশ কিছু জিনিস কথার কথা হচ্ছে আমি এখানে আ কথার কথা এই যে abroad জিনিসটা, abroad জিনিসটা আ
কথার কথা আমার ভুল। ঠিক আছে? এখানে আমার লেখার কথা না। কিন্তু আমাকে বলা হয়েছে যে এই আপলোড জিনিসটা এখানে লেখা যাবে না। অর্থাৎ আপনি কেটে দিবেন। এই কেটে দেওয়াটা আপনাকে দেখাইতে হবে। তো আপনি তখন কোথায় যাবেন? তখন হচ্ছে এই যে একটা অপশন আছে, এখানে যদি আপনি চাপ দেন তাহলে দেখুন এটা মাঝখান থেকে দাগ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপলোড জিনিসটা কেটে দেওয়া হইছে। ঠিক আছে? সো এইরকমভাবে যদি আপনি দেখাইতে চান তাহলে আপনি এখান থেকে এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই ২ টা। আমরা যারা অনেকেই লিখি যে হচ্ছে আ লাইক পানির সংকেত H2O, ঠিক আছে? H2O। তো এই যে আমরা জিনিসটা লিখছি, তো এই জিনিসটাতে আমরা দেখতে পাচ্ছি যে 2 টা 2 এই জিনিসটা থাকা উচিত H এর নিচে ছোট করে। ঠিক আছে? কিন্তু এখানে বড় করে আছে। তো সেক্ষেত্রে আমি যদি লিখি হচ্ছে H, তারপরে যদি আমি এই জিনিসটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি 2 লিখি, 2 লেখার পরে আমি যদি এটা ডিসিলেক্ট করে আবার হচ্ছে O লিখি, তাহলে দেখুন H2O আমি কিন্তু লিখতে পারছি। মানে হচ্ছে ছোট করে নিচে এই সংকেতগুলো লেখার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এইটা। ঠিক আছে? এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে উপরে। অর্থাৎ আমি যদি লিখি যে হচ্ছে আ A প্লাস B, সরি A চাপ পড়ে না, তাই না? A প্লাস B ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এখানে একটা হোল স্কোয়ার দেব। ঠিক আছে? সো আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি তাহলে দেখুন হচ্ছে এই দাগটা ছোট হয়ে উপরে উঠে গেছে। এখানে যদি আমি 2 লিখি তাহলে দেখুন a প্লাস b হোল স্কোয়ার চলে আসছে। এখানে আমি যদি 3 দিই তাহলে a প্লাস b আ কিউব চলে আসছে। a প্লাস b হোল কিউব চলে আসছে। ঠিক আছে? এরপরে আমি পাওয়ার যোগ করতে পারবো 4, আবার এখানে প্লাস, আবার এখানে 5। ঠিক আছে? এইবার যখন আপনি এই জিনিসটা লেখা হয়ে যাবে তখন আগের জায়গায় ফেরত যাওয়ার জন্য জাস্ট এই জায়গায় ক্লিক করলে আবার এটা বড় হয়ে যাবে। তখন আপনি আবার লিখতে পারবেন। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই জিনিসটাতে। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে জাস্ট বিভিন্ন ধরনের স্টাইল। ঠিক আছে? কথার কথা আপনি যদি হেডলাইনটার এই যে নিউজপেপার এই জিনিসটার স্টাইল চেঞ্জ করতে চান, আ তাহলে হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনি সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। আউটলাইন থেকে আপনি বিভিন্ন কালার নিতে পারবেন, শ্যাডো এড করতে পারবেন, রিফ্লেকশন এড করতে পারবেন, গ্লো দিতে পারবেন, নাম্বারের বিভিন্ন স্টাইল আপনি করতে পারবেন। ঠিক আছে? সো এখান থেকে জাস্ট ডিজাইনের গুলো। আচ্ছা, আচ্ছা রেকর্ড হচ্ছে। আমি একটু টেনশনে আছি যে আমার একটুখানি প্রবলেম হয় রেকর্ডিং এর সময় ২-১ সময়। যাই হোক, এরপরে আসি হচ্ছে কথার কথা ধরুন, আপনি এখান থেকে এই নিউজপেপার কথাটা আপনি আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে চান। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি নিউজপেপারটা সিলেক্ট করার পরে আপনি যদি হচ্ছে এখানে ট্যাপ করেন, তাহলে ফন্টের বিভিন্ন ধরনের কালার কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? সো আমি যদি এখানে লাল ট্যাপ করি তাহলে দেখুন আমার ফন্টের কালার লাল হয়ে গেছে। ঠিক আছে? আমি যদি হচ্ছে এখান থেকে আ এই নিউজটা যদি আমি হচ্ছে আ ট্যাপ করে এই নিউজটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি কালারের এখান থেকে আমি যদি এটা এখানে বিভিন্ন ধরনের কালার আছে চাইলে এখান থেকে দিতে পারবো। আবার হচ্ছে এখান থেকে যদি আমি গ্রিন সিলেক্ট করি তাহলে দেখুন এটা গ্রিন হয়ে গেছে। ঠিক আছে? এরপরে কথার কথা আমি লিঙ্কটাকে সিলেক্ট করলাম। লিঙ্কটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে আ আম কথার কথা আমি এই কালারটা দিতে পারলাম। তো আমি এখান থেকে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। আবার চাইলে এখান থেকে এই যে কালারটা আমি সিলেক্ট করছি, এখান থেকে গিয়ে আমি যদি আবার এখান থেকে গিয়ে অটোমেটিক এই অপশনে ট্যাপ করি তাহলে আগে যে কালারটি ছিল সেই কালারটি চলে আসবে। ঠিক আছে? এরপরে গিয়ে দেখা গেল যে আমি আ এই যে নিউজপেপারটা এইটা কালার করি অথবা না করি, এই যে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমি একটা কালার দিয়ে রাখবো। অর্থাৎ কালারের উপরে এই লেখাটা ভেসে থাকবে। সেক্ষেত্রে আমি এই যে একটু আগে যেখানে ট্যাপ করলাম তার পাশের অপশনে গিয়ে আমি যদি ট্যাপ করি, ট্যাপ করার পরে এখানে বিভিন্ন ধরনের কালার আছে। দেখুন যে আমি যে কালারটা সিলেক্ট করব সেই কালারের উপরে লেখাটা ভেসে থাকবে। ঠিক আছে? সো এটা এইভাবে এখান থেকে সিলেক্ট করা যায় বা এটা হাইলাইটেড কালার বলতে পারেন এক প্রকার। ঠিক আছে? সো আমি যদি এই জিনিসটা রাখি তাহলে দেখুন যে আমার এখানে এই কালারের উপরে আমি লেখাটা লিখেছিলাম সেই লেখাটা দেখা যাচ্ছে। ঠিক আছে? সো আমি চাইলে এখান থেকে আবার ট্যাপ করে, ঠিক আছে? নো কালার এ যদি আমি ট্যাপ করি, সরি আমার সিলেক্ট করা হয়নি। এই যে চলে গেছে। ঠিক আছে? অর্থাৎ আ আপনি চাইলে এখান থেকে নো কালারে নো কালারে ট্যাপ করে আপনি পুরোটা হচ্ছে আ কালার আ বাদ দিয়ে দিতে পারবেন বা আগের অবস্থায় ফেরত যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা।
এরপরে আসি হচ্ছে পরবর্তী বক্সে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ বক্স। ঠিক আছে? তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের নাম্বারিং করতে পারবেন। লাইক কেমন নাম্বারিং আমি যদি বলি যে, কথার কথা আপনি এখান থেকে এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আমার একটা বোল্ড হয়ে গেছে। তো আপনি ৫ জনের নাম লিখলেন কথার কথা। ROFIQ, রফিক। তারপরে যদি আপনি ইন্টার চাপ দেন তাহলে দেখুন যে পরবর্তী বোল্ড আবার চলে আসছে। আমাকে বারবার এখান থেকে সিলেক্ট করা লাগছে না। ঠিক আছে? রফিকের পরে আমি যদি লিখি হচ্ছে শফিক। তারপরে যদি আবার এন্টার চাপ দিই তাহলে আবার নতুন নাম লিখতে পারবো। এখানে লিখলাম হচ্ছে আকাশ। আবার এন্টার চাপ দিয়ে আমি লিখলাম হচ্ছে মেহেদী। আবার এন্টার চাপ দিয়ে লিখলাম হচ্ছে মারুফা। ঠিক আছে? কথার কথা আমি ৫ টা এখানে নাম লিখলাম। তো দেখুন আমি যতবার এন্টার চাপ দিয়েছি ততবার নতুন, নতুন বোল্ট কিন্তু এখানে চালু হয়েছে। অর্থাৎ আমি এখান থেকে হচ্ছে আ এইভাবে বোল্টগুলো সিলেক্ট করে আমি আ পরপর সিরিয়াল ওয়াইজ আমি নাম্বার লিখতে পারবো। ঠিক আছে? এরপরে আমি এই বোল্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আমি পাবো। ঠিক আছে? তো কথার কথা হচ্ছে আমি আ পরের লাইনে গেলাম। এটা কেটে দিয়ে পরের লাইনে গেলাম। যাওয়ার পরে আমি যদি হচ্ছে এখান থেকে আ এই এই অপশনটা যদি আমি সিলেক্ট করি এবং এখানে যদি লিখি হচ্ছে আ নিউজ পেপার, ঠিক আছে? আবার যদি ট্যাপ করি, তারপরে লিখি যে হচ্ছে উম বুক, আবার যদি ট্যাপ করি, ট্যাপ করে লিখি যে হচ্ছে আ পেন, ঠিক আছে? এভাবে চাইলে আমি এই সেম জিনিসগুলো বিভিন্ন ডিজাইনে দেখাতে পারবো। ঠিক আছে? এইবার এটা তো গেল হচ্ছে এই চিহ্ন দিয়ে দেখানো। ঠিক আছে? আপনি চাইলে এভাবে ডিলিট করে দিতে পারবেন। এখন যদি আমি চাই যে নাম্বারিং হিসেবে আমি দেখাবো, সো আমাকে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন ১ চলে আসছে। ঠিক আছে? সো আমি এটা কেটে দিয়ে আমি যদি একটু ভেতরে যাই, ভেতরে যাওয়ার পরে আমি দেখতে পারবো যে নাম্বারিং এর বিভিন্ন স্টাইল আছে। ঠিক আছে? আপনি শুধুমাত্র 1-2 দিয়ে করতে পারবেন। 1-2 র পরে একটা ব্র্যাকেট দিয়ে করতে পারবেন। রোমান সংখ্যায় করতে পারবেন। বড় হাতের বা ক্যাপিটালাইজ যে অ্যালফাবেট গুলো সেটা দিয়ে করতে পারবেন। তারপরে হচ্ছে আ লোয়ার যে আ কেস আছে সেটা দিয়ে করতে পারবেন। তারপরে হচ্ছে আম আ লোয়ার কেস এটা হচ্ছে ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেট ছাড়া এটা রোমান সংখ্যা আবার একই রকম। ঠিক আছে? সো এইভাবে আপনি করতে পারবেন। এইভাবে আবার অন টু দিয়ে আবার এইভাবে করতে পারবেন। ঠিক আছে? সো এখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে। কথার কথা আমি জাস্ট একটা সিলেক্ট করলাম যে আমি আ ব্র্যাকেট ওয়াইজ এই জিনিসটা চাই। ঠিক আছে? তো আমি যদি ওই সেম নামগুলো আবার লিখি যে ROFIQ, রফিক, ব্র্যাকেটে ট্যাব ইন্টারে ট্যাপ করলে দেখুন আমার ২ নম্বর চলে আসছে। ঠিক আছে? আবার যদি লিখি SHOFIQ, শফিক, ট্যাপ করলাম চলে আসলো। এরপরে আমি যদি লিখি হচ্ছে মেহেদী, MEHDI, মেহেদী, ট্যাপ করলাম চলে আসলো। দেখুন ১, ২, ৩, ৪ এইভাবে কিন্তু চলে আসছে। অর্থাৎ আপনি যত লিখবেন হাজার, হাজার লক্ষ, লক্ষ হলেও আপনার ওইভাবে পাশাপাশি চলে আসবে। ঠিক আছে? তো এরপরে আসি হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে আমরা পেজে যে লেখাটা দেখতে পাচ্ছি, পেজের এই লেখাটা কিন্তু পুরোপুরিভাবে বাম পাশের এক সোজাসুজি তৈরি হয়েছে। যেহেতু এটা পয়েন্ট সেহেতু এটা একটু মাঝখানে আসছে। বাট আমি যদি আবার লিখতে যাই তাহলে দেখুন যে হচ্ছে অন অফ দ্য বেস্ট এই কথা আমি যে লিখলাম, এই জিনিসটা দেখুন এই লেখা সোজাসুজি আছে। ঠিক আছে? এই লেখা সোজাসুজি আছে। এইটা হচ্ছে আমার এই অপশনটা সিলেক্ট করা অর্থাৎ লেফট সাইডের বা বাম সাইডের জিনিসটা বা বাম সাইড থেকে লেখাটা সোজা থাকবে। আমি যদি এখন এটাকে হচ্ছে সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করি যে কন্ট্রোল প্লাস A দিলাম, হ্যাঁ? দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার চাইলে এখান থেকে মাউস থেকে লেফট বাটন চেপে ধরে আমি এইভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে? সো আমি কন্ট্রোল প্লাস A চাপ দিলাম। A চাপ দেওয়ার পরে আমি যদি হচ্ছে এখানে দিই তাহলে দেখুন যে হচ্ছে আমার নিউজপেপারটা যে মাঝখানে ছিল সেটা বাম পাশে চলে আসছে। অর্থাৎ বাম পাশটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। আবার যদি আমি মাঝখানে দিই তাহলে দেখুন যে প্রত্যেকটা লেখা মাঝখান ওয়াইজ অর্থাৎ মাঝখানটা ঠিক রেখে এদিক ওদিক চলে গেছে। এবার যদি আমি এইটাই চাপ দিই তাহলে হচ্ছে রাইট সাইড অর্থাৎ ডান সাইডটা সোজা রেখে বাম সাইডে ইচ্ছামতো গেছে। ঠিক আছে? এবার যদি আমি এই জিনিসটা দিই এটা হচ্ছে জাস্টিফাই মানে হচ্ছে বাম ডান উপর নিচ মেইনটেইন করে একটা আ মানে ক্যাজুয়াল একটা লুক দিবে। ঠিক আছে? সো আমি যদি এটা চাপ দিই, তাহলে দেখুন যে আমার এখানে এটা ক্যাজুয়াল একটা লুক চলে আসছে। কিন্তু আপনি যখন অনেক বেশি লেখা লিখবেন, লাইক আমি এই জিনিসটা দেখানোর জন্যে আমি একটুখানি আ একটা জিনিস বোঝাই। আ এটা আমি কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি কথার কথা Google এ গেলাম।
গুগলে যাওয়ার পরে আমি আ এখানে লিখলাম যে হচ্ছে সরি উম আমার ওকে টুডে নিউজ। আমি যদি এটা লিখি, লেখার পরে কথার কথা আমি ডেইলি স্টার থেকে আমি যেকোনো একটা আ নিউজের আমি লেখা কপি করব। কথার কথা আমি এখান থেকে এই নিউজটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি ওয়ার্ডে এসে আমি এখান থেকে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে দেখুন যে আমি যদি এই জিনিসটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি ১ম অপশনে যাই, তাহলে আপনি ডান সাইডের দিকে লক্ষ্য করবেন যে এটা বাম সাইডকে বেশি প্রাধান্য দিছে। ডান সাইডকে বেশি প্রাধান্য দেয় নাই। ঠিক আছে? এদিকে এলোমেলো হয়ে আছে। যদি মাঝখানে দেন তাহলে দেখুন যে মাঝখানটাকে প্রায়োরিটি দিয়ে মাঝখানটা সোজা রেখে এইদিকে, এদিকে সেটা আলাদা, আলাদা জায়গায় নিয়ে নিয়েছি। ঠিক আছে? এটা যদি দিই তাহলে হচ্ছে ডান সাইডটা ঠিক রাখছে, বাম সাইডে এলোমেলো আছে। আর এই যে প্যারাগ্রাফ অংশটা এটা হচ্ছে আপনার ২ সাইডটাকে সমান রেখে, ঠিক আছে? একটা ক্যাজুয়াল লুক দিবে। সেটা হচ্ছে এই। দেখুন আমার এই সাইডেও সমান, এই সাইডেও সমান। ঠিক আছে? সো নরমালি সব জায়গায় আপনি যদি ওয়েবসাইটটাই যান দেখুন যে হচ্ছে এটাতে এরকম একটু লেখা আছে। যাই হোক তো নরমালি হচ্ছে আ আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন লেখেন বা যখন কোনো চিঠিপত্র লেখেন তখন হচ্ছে এই জিনিসটা কিন্তু ফলো করতে হয়। বিশেষ করে যখন কোনো বই খোলেন, বইতে দেখবেন যে হচ্ছে ২ টা আ কলামই হচ্ছে সমান, সমান। ঠিক আছে? সো এইভাবে আ এই কাজগুলো করা যায়। আচ্ছা। এই পরের অপশনে আসি সেটা হচ্ছে যে এইটা দিয়ে আপনি স্পেসটা কমানো বাড়ানো করতে পারবেন। ঠিক আছে? কথার কথা আপনি পুরোটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে ভেতরের যে স্পেসটা আপনি একটু বাড়াতে চাচ্ছেন। তো তখন কি করবেন এখান থেকে যাওয়ার পরে এটা কম, এটা একটু বেশি, এটা একটু বেশি, এটা একটু বেশি। দেখুন আমি যত বেশি বাড়াবো তত একটা লাইনের সাথে অন্যটা লাইনের স্পেস বেড়ে যাবে। ঠিক আছে? তো লাইন স্পেসিং অপশনে যাবেন। অপশনে গিয়ে এখান থেকে আপনি চাইলে নিজস্ব মতো লাইন স্পেসিং এর বিষয়টা আপনি করতে পারবেন। ঠিক আছে? বা আপনি চেঞ্জ করতে পারবেন। কথার কথা আমি এখানে দিলাম হচ্ছে 0.5 ঠিক আছে? দিয়ে আমি যদি ওকে ট্যাপ করি তাহলে দেখুন যে একেবারেই ছোট হয়ে গেছে। ঠিক আছে? আবার হচ্ছে এখান থেকে গিয়ে আমি যদি নরমাল সাইজটায় রাখি বা 1.15 টা রাখি তাহলে এটা নরমাল হয়ে চলে আসছে। সো আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা। এরপরে গিয়ে আমি যদি আসি হচ্ছে এই অপশনটাতে, এটা হচ্ছে মুভ ইউর প্যারাগ্রাফ ক্লোজার দ্য মার্জিন। তো আমার ধরুন আ মার্জিন আছে হচ্ছে এই সোজা। এই দেখুন এইটা কিন্তু আমার মার্জিন। ঠিক আছে? এই যে এইটা বা স্কেল। তো এই যে মার্জিন অনুযায়ী আমার যে সোজা আছে, আমি চাইলে এই লেখাটা এই মার্জিনের সোজাসুজি আনতে পারবো। লাইক আমি যদি এটা সিলেক্ট করি, সরি আমি যদি একটু ট্যাব দিয়ে আমি একটু দূরে সরিয়ে নিয়ে যাই। দূরে সরিয়ে নিয়ে যাওয়ার পরে আমি যদি এটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি যদি এই অপশনটাতে আসি যে মার্জিনের কাছাকাছি চলে যাবে। তাহলে দেখুন আমি যত এদিকে চাপ দেবো, তত এটা মার্জিনের কাছাকাছি চলে যাবে। আবার যখন এদিকে চাপ দেবো তখন সেটা আবার দূরে সরে যাবে। ঠিক আছে? সো আমি চাইলে এখান থেকে ট্যাপ করে একদম শেষ পর্যায়ে এসে মার্জিনের সোজাসুজি রাখতে পারবো। ঠিক আছে? এটা আমি ভুল করে দিছি। যাই হোক তো আমি এই মার্জিনের সোজাসুজি রাখতে পারবো। ঠিক আছে? একটা হচ্ছে মার্জিনের সোজাসুজি রাখা, আরেকটা হচ্ছে মার্জিন থেকে দূরে সরানো। ঠিক আছে? আর এটা হচ্ছে আ শেডিং। তো আপনি চাইলে হচ্ছে এটা পুরোপুরি একটা শেডের মধ্যে আনতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন রকমের কালার দিয়ে। সো এইটা আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না। এরপরে এই জিনিসগুলো যেটা আছে এগুলো সব হচ্ছে বর্ডারের ক্ষেত্রে এটা টেবিল যখন আমরা শিখবো অর্থাৎ ইনসার্ট এ যখন আমরা শিখবো তখন আমরা এই বর্ডারটা শিখবো। ঠিক আছে? এখানে আর থাকার মধ্যে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন। আপনি চাইলে এই লেখাটা বিভিন্ন ধরনের ডিজাইনে রাখতে পারবেন। একটা ডিজাইনে, একটা ডিজাইনে, একটা ডিজাইনে, একটা ডিজাইন। ঠিক আছে? এগুলো সব একেকটা স্টাইল। তো এখান থেকে আপনি যদি এই যে তীর মতো চিহ্ন এখানে যদি ট্যাপ করেন তাহলে নতুন আরো কিছু ডিজাইন আপনার সামনে চলে আসবে। ঠিক আছে? এখান থেকে একবারে চাপ দিলে আপনি অনেকগুলো ডিজাইন একসাথে পারবেন। ঠিক আছে? তো এরপরে গিয়ে কথার কথা আমি পুরোটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা ডিজাইন আমি আ সিলেক্ট করলাম। কথার কথা এটা। ঠিক আছে? এখন এই জিনিসটা আমার ভুল করে সিলেক্ট করা হয়ে গেছে। আমি এটা ক্লিয়ার করব কিভাবে? তখন ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দিলে এটা আগের জায়গায় ফেরত চলে আসবে। ঠিক আছে? সো এইভাবে আরকি। এটা একটু আমি ফন্টটা বাড়িয়েছিলাম ওই সময় ১৪ ছিল, রাইট? আমি এখান থেকে আবার একটু ১৪ করে নিলাম। এই আসলো। নিয়ে এসে আমি এই যে সোজাসুজি একটা সুন্দর ভাবে আমি উপস্থাপন করলাম। ঠিক আছে? এরপরে আর যে অপশনটা আছে এখানে সেটা হচ্ছে ফাইন্ড।
ফাইন্ড অপশন থেকে আপনি যদি ফাইন্ডে ক্লিক করেন, ফাইন্ডে ক্লিক করার পরে দেখুন আমার বাম পাশে নতুন আরেকটি পেজ ওপেন হয়েছে। ঠিক আছে? এখান থেকে ধরুন আমি আমার লেখা অনেক লেখা আছে এখানে। ঠিক আছে? এরকম ১৫, ২০ টা ৫০ টা মতো পেজ আছে। তো সেই পেজে আমি একটা জিনিস বুঝলাম যে আমি প্রত্যেকটা পেজে আ নিউজপেপার বানানটা ভুল লিখছি। ঠিক আছে? কথার কথা আমি এখানে আ নিউজ পি-ই আ পি-ই দিলাম। ঠিক আছে? পিপার দিলাম। ঠিক আছে? ওকে। তো আমি নিউজপেপার বানানটা ভুল লিখেছি। ঠিক আছে? তো এখন আমার হঠাৎ করে মনে পড়ল যে আমি সব জায়গায় নিউজপেপার বানানটা ভুল লিখেছি অথবা কোনো একটা জায়গায় নিউজপেপার বানান ভুল লিখেছি আমার মনে আছে। বা হঠাৎ করে এখন মনে পড়ল যে আমি এই বানানটা কি ঠিক লিখেছিলাম? তখন আমি যদি লিখি এখানে NEWSPEPER, ঠিক আছে? আমি যদি লিখি দেখুন আমার সেই নিউজপেপার জিনিসটা কোথায় সেটা চলে আসছে। ঠিক আছে? আবার কথার কথা ধরুন এখানে অনেকগুলো মানুষের ডকুমেন্ট আছে, হ্যাঁ? অনেকগুলো মানুষের তথ্য আছে। তো এতগুলো মানুষের তথ্যের মধ্যে আপনি শুধুমাত্র রফিককে খুঁজতেছেন। ঠিক আছে? তো আমি যদি আগে রফিকটা কেটে দিয়েছি, তাই না? ওকে। আমি এখানে কথার কথা ROFIQ রফিক। ঠিক আছে? রফুক হয়ে গেছে। রফিক। ঠিক আছে? এটা আমি লিখলাম। লেখার পরে কথার কথা আমি রফিকটা খুঁজে পাচ্ছি না। এখানে আরো অনেকগুলো নাম আছে। আমি এখান থেকে যদি হচ্ছে রফিক নাম লিখি ROFIQ রফিক। দেখুন আমার সেই রফিকটা এখানে সিলেক্ট হয়ে গেছে বা আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা। এরপরে কথার কথা আমি যদি এই যে আমার লেখাগুলো আছে, এই লেখাগুলোর মধ্যে দেখুন হচ্ছে ১৫০ ২ বার আছে। ঠিক আছে? সো আমি যদি এখানে ১৫০ লিখি, তাহলে দেখুন যে ১৫০ কয়বার আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। সো এইভাবেই কোনো অনেকগুলো লেখার মধ্যে বা অনেক কিছু তথ্যের মধ্যে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্যই মূলত এই ফাইন্ড অপশনটা ব্যবহার করা হয়। এবার ফাইন্ড অপশন বুঝলাম। এবার হচ্ছে রিপ্লেস অপশন। ঠিক আছে? সো আমি যদি এখানে ট্যাপ করি এই যে রিপ্লেস অপশনে তাহলে আমার সামনে এরকম একটি বক্স চলে আসবে। তো এই বক্সের এখানে কথার কথা আমি আ বলছিলাম যে হচ্ছে নিউজপেপার বানানটা আমি ভুল লিখেছি। ঠিক আছে? তো আমি নিউজপেপার বানানটা আমার যতগুলো ভুল আছে আমার এরকম ১০ টা ১৫ টা পেজের মধ্যে সবকটা ভুল আমি একবারে সলভ করব। ঠিক আছে? তাহলে আমাকে ১ম এ আগে এখানে লিখতে হবে যে ফাইন্ড হোয়াট মানে হচ্ছে আমি কি খুঁজতে চাই? সেটা হচ্ছে নিউজপেপার খুঁজতে চাই। NEWSPEPER, তাই না? এই যে আমি যে নিউজপেপার বানানটা আমি এটা ভুল লিখেছিলাম। ঠিক আছে? আপনি এই জিনিসের দিকে খেয়াল রাখুন। এই যে এই জায়গাটার দিকে খেয়াল রাখুন। এই জায়গাটায় পরিবর্তন আসবে। ঠিক আছে? এটা লিখলাম। লেখার পরে এই নিউজপেপারের পরিবর্তে আমি কোনটা দিতে চাই সঠিক বানানটা আমাকে এখানে দিতে হবে। তাহলে ই সরি NEWSPAPER নিউজপেপার। ঠিক আছে? এই যে অরিজিনাল সঠিক বানানটা আমি এখানে লিখে আমি যদি রিপ্লেস করি বা রিপ্লেস অল করি, ঠিক আছে? তাহলে দেখুন অন রিপ্লেসমেন্ট অর্থাৎ আমার শুধুমাত্র একটি রিপ্লেস হয়েছে কারণ আমার শুধুমাত্র একটিই ছিল বানান। ওকে? তো এখান থেকে আমি যদি ওকে করি, ওকে করার পরে আমি যদি কেটে দিই তাহলে দেখুন আমার নিউজপেপার বানানটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে? এরপরে দেখুন আমি যদি ১৫০ এই জিনিসটা এই ১৫০ আমার এখানে লেখার কথা না। আমার যে যতগুলো ১৫০ আছে সবগুলো হচ্ছে আমার ১৫২ হবে। ঠিক আছে? তখন আমি রিপ্লেস এ ট্যাপ করে আমি এখান থেকে যদি ১৫০ আমি ভুল লিখছি কোনটা? ১৫০ ভুল লেখার বিপরীতে আমি সঠিক বানান লিখব সঠিক কোনটা লিখব? ১৫২ সরি ১২৫ হয়ে গেছে, তাই না? ১৫২ লিখে আমি যদি রিপ্লেস অল করি তাহলে দেখুন উই মেড 2 রিপ্লেসমেন্ট। ঠিক আছে? ওকে ট্যাপ করলে দেখুন আমার ১৫০ কোন জায়গায় ছিল? এই যে এখানে ছিল আর এখানে ছিল। ১৫০ সেগুলো ১৫২ হয়ে গেছে। সো আপনি হচ্ছে এই রিপ্লেস অপশন দিয়ে আপনি এটা রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। স্লেটটা আসলে তেমন প্রয়োজন পড়ে না। আ বেসিক যে জিনিসগুলো আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা দরকার হয়, ঠিক আছে? সেইটা আ নিয়েই আমাদের মূলত ক্লাস, ঠিক আছে? আর অন্যান্য যে ছোট সূক্ষ্ম বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আমরা কোনো একটা ক্লাসে সব একসাথে দেখিয়ে দিব। তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। কারণ এতগুলো জিনিস একসাথে মাথায় ঢুকিয়ে লাভ নাই। ঠিক আছে? আচ্ছা। আর আমি এই যে ২ টা জিনিস দেখাতে চেয়েছিলাম, একটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। মানে হচ্ছে কথার কথা, আপনি এই যে লেখাটা, ঠিক আছে? এই লেখাটা আপনি একটা আ ডিজাইন দিয়েছেন, ঠিক আছে? এই ডিজাইন আপনি সিলেক্ট করেছেন।
তো আপনি চাচ্ছেন যে এই ডিজাইনটা আমি এগুলোও করব। কিন্তু এতগুলোর মধ্যে যে কোন ডিজাইনটা দিয়েছিলাম আমার খেয়াল নাই। তখন কি করব জানেন? তখন আমি এই লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করলে এই যে ডিজাইনটা আমার কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আমি যেই সেন্টেন্সটা বা যতটুকু আমি সেম ডিজাইনে করতে চাই সেইটা এই দেখুন আমার মাউসের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন মাউসের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কথার কথা আমি এখান থেকে এই পর্যন্ত পুরোটা এই একই ডিজাইনে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে যদি আমি সিলেক্ট বা এভাবে ছেড়ে দিই তাহলে দেখুন ওই সেম ডিজাইনে চলে আসছে এইটা। অর্থাৎ ডিজাইনটা কপি করার জন্যে এই যে ফরম্যাট পেইন্টারটা ব্যবহার করা হয়। তো আমি যদি কন্ট্রোল জেড চাপ দিই তাহলে আবার আগের জায়গায় ফেরত যাবে। আবার যদি কন্ট্রোল জেড চাপ দিই তাহলে ওটাও আগের জায়গায় ফেরত যাবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে এই যে পেস্ট অপশনটা, এই পেস্ট অপশনটা আছে। কথার কথা আমি আম এই যে সংকেতটা, এই সংকেতটা পুরোটা আমি হচ্ছে এখান থেকে কপি করব। ঠিক আছে? সো আমি রাইট বাটন ক্লিক করার পরে আমি যদি এখান থেকে কপি করি, এখান থেকে কথার কথা আমি এই জিনিসটা রাইট বাটন থেকে ক্লিক করে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি কথার কথা এখান থেকে আমি চাইলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি পেস্ট করতে পারবো। ঠিক আছে? অথবা আমি চাইলে এখান থেকে যে পেস্ট অপশন আছে, আমি এখানে আসার পরে আমি যদি এখানে পেস্ট অপশনে ট্যাপ করি, তাহলে দেখুন সেটা পেস্ট হয়ে যাবে। সো এই পেস্টটা আমরা মূলত এটা ব্যবহার করি না, আমরা সবসময় রাইট বাটন ক্লিক করে এই পেস্ট অপশনটা আমরা ব্যবহার করি। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তো আ আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো এবার দিয়ে আমরা হচ্ছে ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইন, হ্যাঁ? এ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যেই জিনিসটা আমরা দেখালাম আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে? সো আ আ এই যে ১ম আজকে যে জিনিসটা বুঝিয়েছি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে Microsoft Word মানে এইখানে Microsoft Excel এবং Microsoft PowerPoint ৩ টাতেই কিন্তু এই জিনিসগুলা আছে। ঠিক আছে? ৩ টাতেই কিন্তু এই জিনিসগুলা আছে। ভিন্নতা থাকতে পারে ইনসার্ট এ, ভিন্নতা থাকতে পারে ড্র তে, ডিজাইন, লেআউট, রেফারেন্স এ, এই জায়গায় ভিন্নতা থাকতে পারে। ডিজাইনের এখানে ভিন্নতা থাকতে পারে। কিন্তু এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত এই জিনিসগুলা হচ্ছে সবকয়টার মধ্যে আছে। একই রকমভাবে আছে। সো এই জিনিসগুলা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে হচ্ছে ওই জিনিসগুলা বোঝা একেবারেই পানির মতো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।